ঢাকা ও আশপাশের জেলায় তীব্র গ্যাস সংকটে দুর্ভোগ চরমে। ফিলিং স্টেশনেও দীর্ঘ লাইন। মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটির প্রভাব পড়েছে সরবরাহে। 3 ঘন্টা 4 ঘন্টা সিরিয়ালে থাকা লাগে, গ্যাস পাই না। গ্যাস না থাকাতে কষ্ট অনেক হইতেছে। ন্যাচারাল গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র এই সাময়িক সংকটটা হয়েছে আমার এফএসআরইউতে ত্রুটি দেখা দেওয়ায়। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ সরকার। এফআইসিসিআই সম্মেলনে প্রধানমন্ত্রী 2034 নাগাদ $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ার প্রত্যয়। Our vision is to build a rules-based, globally connected, private sector-driven economy. Our government is determined to build a $1 trillion economy by 2034. সাতক্ষীরায় গাজী নজরুলের বিরুদ্ধে আজও বিক্ষোভ। এমপি থাকা না থাকার ইস্যুতে সংসদের চিঠির দিকে তাকিয়ে ইসি। এক্সপানশন পদত্যাগের মধ্যে আসে কিনা এটা একটা বিশ্লেষণের বিষয়, কন্ট্রোভার্সিয়াল একটা বিষয়। যদি এই ধরনের কিছু আমাদের কাছে আসে তাহলে তখন আমরা এটা আমাদের নির্বাচন কমিশন তার সিদ্ধান্ত জানাবে। ট্রাইব্যুনালে তোলা হয়েছে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত মুজাফফরকে। গ্রেফতার দেখানো হবে মানবতা বিরোধী অপরাধে। মোবাইল ফোন সেবায় 2G প্রযুক্তি বন্ধের পরিকল্পনা। ডেটা ও স্মার্টফোনের ব্যবহার বাড়ানোর উদ্যোগ আগ্রাসী পদক্ষেপ, বলছেন হ্যান্ডসেট নির্মাতারা। হরমুজ প্রণালী বন্ধ থাকায় ইউরিয়া সারের চরম সংকটে পড়বে বাংলাদেশ। ডব্লিউএফপির রিপোর্ট, সৌদি, কাতার ও আরব আমিরাত থেকেই হয় 80% আমদানি। দিল্লিতে সরকার বিরোধী বিক্ষোভে ক্রমেই বাড়ছে জনতা থেকে তারকার ঢল। চাপের মুখে প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিচারের আশ্বাস মোদির। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। মহেশখালীতে অবস্থিত দেশের একমাত্র ভাসমান এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটি, তাই জাতীয় গ্রিডের গ্যাস সরবরাহে দেখা দিয়েছে বড় ধরনের বিপর্যয়। এতে রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোয় তিতাস গ্যাস অধিভুক্ত এলাকার গ্যাস সংকট চরমে। এ পরিস্থিতিতে আবাসিক এলাকাগুলোতে বিপর্যস্ত জনজীবন, আর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ লাইন সামলাতে খাচ্ছে হিমশিম। বাসাবাড়ি থেকে সিএনজি স্টেশন কিংবা শিল্প কারখানা, সবখানেই তীব্র গ্যাস সংকটে নাজেহাল মানুষ। সরকার বলছে ভাসমান এলএনজি টার্মিনালে আগুনের ঘটনায় বিঘ্নিত হচ্ছে গ্যাসের সরবরাহ। দ্রুত তা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে বলেও জানিয়েছে জ্বালানি বিভাগ। চুলার আগুন জ্বলছে না, অনেক এলাকাতেই নেই গ্যাসের দেখা। সকালের নাস্তা থেকে রাতের খাবার কোনো সময়ই দেখা মিলছে না গ্যাসের। রাজধানীর যাত্রাবাড়ি, মিরপুর, মোহাম্মদপুর, আদাবর সহ নগরীর অধিকাংশ এলাকার একই চিত্র। কষ্ট হইতেছে, ছেলে স্কুলে যাচ্ছে কিন্তু খাওয়াইতে পারতেছি না, সকালে নাস্তা বানাইতে পারতেছি না, মেয়ে কলেজে যাচ্ছে খাওয়াইতে পারতেছি না, না খাই যাচ্ছে। কালকে দুপুর থেকে তো আমরা রান্না করতে পারি নাই, আর আজকে সকালেই আপনারা দেখছেন, দেখাইছি আপনাদেরকে, লাইনে কোনো ধরনের কোনো গ্যাস নাই। গ্যাস না থাকাতে কষ্ট অনেক হইতেছে। নাস্তা বানাও পারি না, খাইও পারি না, সারাদিন উপোস থাকি। রান্না করার কোনো ওয়েই নেই বাসায়, একদম কিচেন টোটালি গ্যাস নাই। এই অসুবিধাতে অনেক আমরা কষ্ট হচ্ছে অনেক। কেবল বাসাবাড়ি নয়, 3 দিন ধরে গাড়ির গ্যাস অর্থাৎ সিএনজিও পাওয়া দুরূহ এই শহরে। গ্যাসের আশায় সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা চালকদের। যেটুকু মিলছে তাও সামান্য, কারণ চাপ নেই গ্যাসের লাইনে। আমাকে কষ্টের কথা কেউ কোনো সরকার বোঝে না। কালকে গাড়ি বাই করছি, গাড়ি চালাই না, জমা দিয়ে গেছি বাসার দিকে, মালিক $1 পাই না বেতন। সারাদিনে 4 বার গ্যাস নেওয়া হয়েছে, তারপর গ্যাস পাই না। 3 ঘন্টা 4 ঘন্টা সিরিয়ালে থাকা লাগে, গ্যাস পাই না। 100-150 টাকার গ্যাস ঢোকে।
দেশে দৈনিক গ্যাসের চাহিদা ৩,৮০০ মিলিয়ন ঘনফুট। আগে থেকেই ঘাটতি ছিল ১,০০০ মিলিয়ন ঘনফুটের মতো। যে ২,৮০০ MMCFT মিলত তার ৩৫ ভাগই আমদানি করা এলএনজি। যান্ত্রিক ত্রুটিতে সেটি বন্ধ হওয়ায় বেড়েছে ভোগান্তি। ন্যাচারাল গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র এই সাময়িক সংকটটা হয়েছে আপনার আমার এফএসআরইউতে ত্রুটি দেখা দেওয়ায়। সেটা আশা করছি আমরা যে ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে আমরা মেরামত কার্য সম্পাদন করে আবার আমরা আগের অবস্থায় ফিরে আসতে পারবো। এটা স্থায়ী সমাধানই হবে। কার্যত গ্যাস সংকটে স্থবির হয়ে পড়েছে নগর জীবন। কখন তা স্বাভাবিক হবে তার উত্তরও অজানা এখনো। গ্যাস সংকটে রাজধানীবাসীর ভোগান্তি দীর্ঘদিনের, তবে সেই ভোগান্তি আরও কয়েক গুণে বেড়েছে মঙ্গলবার সন্ধ্যা থেকে। এই পরিস্থিতিতে চুলায় আগুন না জ্বালায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। দ্রুত এই সংকট সমাধানের দাবি ভুক্তভোগীদের। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। আজও রাজধানীর অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন চালকরা। বৃহস্পতিবার ভোর থেকে রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশন ঘুরে দেখা যায় অনেক পাম্পেই গ্যাস নেই, সাইনবোর্ড ঝুলছে। কোথাও কোথাও গ্যাসের আশায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন চালকরা। আবার দু একটি পাম্পে গ্যাস সরবরাহ থাকলেও চাপ কম, তাই মিলছে না কাঙ্ক্ষিত পরিমাণ গ্যাস। ফলে সেখানে তৈরি হয়েছে দীর্ঘ সারি। চালকদের অভিযোগ, গ্যাস সংকটের কারণে তারা গাড়ি চালাতে ও যাত্রী পরিবহন করতে পারছেন না। এতে দৈনিক জমা পরিশোধ ও সংসারের খরচ চালানো নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তারা। অন্যদিকে সিএনজি ফিলিং স্টেশনগুলোর ব্যবস্থাপকরা জানান, কয়েকদিন ধরে গ্যাসের সরবরাহ স্বাভাবিক না থাকায় গ্রাহকদের প্রয়োজনীয় সেবা দিতে পারছেন না তারা। আসলাম মগবাজার, সেখানেও গ্যাস পাই নাই। 4-5টা পাম্প ঘুরে তারপরে এই জায়গায় বাধ্য তেল নিতে হয়েছে। সারা শহর পাম্প খোলা আছে কিন্তু গ্যাস নাই, লাইনে গ্যাস নাই। না, এটা সরকারের কোনো আমরা তো বুঝতেছি না কিছু। রাত্রে গাড়ি চালাইছি, গ্যাস নেব 6:30 বাজে লাগাইছি, এখনো গ্যাস নাই। আমরা তো কম প্রেসারে চালাই, অনেকে কম প্রেসারে চালায় না, এতে আরো চালাইলে কোম্পানির লস। ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকটের সার্বিক পরিস্থিতি জানাতে কারওয়ান বাজার এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, সকাল থেকে তো আপনি ফিলিং স্টেশনগুলোতে ঘুরে দেখেছেন, সেখানে বর্তমানে যানবাহনের সারি কেমন দেখছেন? গ্রাহক ও সংশ্লিষ্টরা কি বলছেন জানাবেন আমাদের। আমি এখন আছি কারওয়ান বাজারের কানাডা বাংলা সিএনজি ফিলিং স্টেশনে, এবং এখানকার চিত্র যদি দেখাই যে এই স্টেশনটিতে কিছুটা চাপ আছে, মানে গ্যাস মিলছে, তবে যে পরিমাণ গ্যাস পাওয়া যাচ্ছে 50 টাকার, কেউ বা বলছে 60 টাকার, এরকম একেবারেই খুবই কম পরিমাণ গ্যাস, এবং এই গ্যাস দিয়ে কিছুই হয় না। এবং সেই কথাটাই কিন্তু চালকরা বলছেন যে তারা এখানে অনেক সময় অপেক্ষার পর কিছুটা গ্যাস পাচ্ছেন, তবে সেটি একেবারেই কম। কি পরিমাণ গ্যাস পাওয়া যাচ্ছে এখানে? গ্যাসের জন্য মনে করেন সকাল থেকে সিরিয়াল দেওয়া, এখন মধ্যে গ্যাসের কোনো রোজ নেই। এখন আপনার শনি একটা গ্যাস লইছে, মনে করেন 19 টাকার গ্যাস ঢুকছে। গ্যাস এখানে কয় টাকা ঢোকাতে পারবে? এখন বলতে পারি না, সর্বোচ্চ কত, 100 টাকা ঢুকবে না। 100 টাকা সর্বোচ্চ। শুনছিলেন যে একেবারেই চাপ কম আছে। কি কয় টাকা পর্যন্ত পাচ্ছে? 500, 550, হাইস্ট 600। চাপ এখন কি চাপ? না, 100 আছে। বুঝতে পারছেন যে পরিস্থিতি আসলে কতটা ভয়াবহ, যে গাড়ির সারি অনেক, এবং চালকরা ঘন্টা পর ঘন্টা অপেক্ষার পর 100 টাকা গ্যাস নিয়ে তারা কি কতটুকুই বা শহরে তাদের যে বা যাত্রী নিয়ে যে মুভ করা, সেটি কতটুকুই বা করা সম্ভব। ব্যক্তিগত পরিবহনের ক্ষেত্রে অন্য হিসাব, কিন্তু তাদের তো আসলে প্রতিদিনই বের হতে হয়, এবং এই গাড়ির চাকা ঘুরলে তাদের সংসার চলবে, এবং সে কারণে তাদের চিন্তাটা একটু বেশি, এবং সরকার অবশ্যই খুব শীঘ্রই এই সমস্যার সমাধান করবে, এই আশাবাদ কিন্তু তারা করছেন। রাব্বি সিদ্দিকী, আপনাকে ধন্যবাদ। দেশি বিদেশি বিনিয়োগকারীদের সময় সমর্থন ও নীতি সহায়তার বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ সরকার, এমনটা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলনে ফরেন ইনভেস্টর্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে FICCI FDI কনফারেন্সে তিনি কথা বলেন। জানান 2034 সালের মধ্যে
গড়তে চান $1 ট্রিলিয়ন অর্থনীতি। বিনিয়োগের জন্য শক্তিশালী আইনি সহায়তা, সহজ কর ব্যবস্থা, উন্নত অবকাঠামো সহ সব প্রক্রিয়া সহজ করছে সরকার। বলেন, নির্বাচনী প্রতিশ্রুতিতে অর্থনৈতিক সংস্কারের বিষয়ে বিএনপির পরিষ্কার রোডম্যাপ রয়েছে। সরকারের বয়স মাত্র 5 মাস হলেও সরকার দীর্ঘমেয়াদী নীতিতে এগোচ্ছে। বাংলাদেশ টেকসই বাণিজ্য সম্পর্ক গড়তে চায় বিনিয়োগকারীদের সঙ্গে। জানান, সকলে মিলে কর্মসংস্থান সৃষ্টি ও সমতা ভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে চান। তাই বাংলাদেশে অর্থলগ্নির জন্য বিদেশি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান তিনি। Our government is determined to build a $1 trillion economy by 2034. I invite every business leaders in this room to become part of that future. Together, we can build an economy that is stronger, equitable, and inclusive. I welcome all of you to invest and flourish in Bangladesh. সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুল ইসলামের অপসারণের দাবিতে দ্বিতীয় দিনের মতো শ্যামনগরে চলছে বিক্ষোভ। দুপুরে উপজেলার ঈশ্বরীপুর, নূরনগর, বংশীপুর সহ বিভিন্ন ইউনিয়নে সচেতন নাগরিক সমাজের ব্যানারে মিছিল সমাবেশ হয়। কর্মসূচিতে বক্তারা বলেন, এমপি গাজী নজরুল জেলাবাসীকে কলঙ্কিত করেছেন। অনৈতিক কর্মকাণ্ডের কারণে তাকে শুধু দল থেকে বহিষ্কার নয়, সংসদ সদস্য পদ থেকে অপসারণ করতে হবে। শ্যামনগরের মানুষ তাকে আর এমপি হিসেবে দেখতে চায় না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন বিক্ষোভকারীরা। বুধবারই তাকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। শুধু দলের বহিষ্কারের ভিত্তিতেই সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নয়, সংসদ থেকে চিঠি পাওয়ার পর নেওয়া হবে পদক্ষেপ, এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। সকালে যমুনা টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। জানান, আইন অনুযায়ী দল থেকে পদত্যাগ করলে এমপি পদ থাকে না, কিন্তু দল বহিষ্কার করলে সংবিধান অনুযায়ী সংসদ সদস্যের পদ যাওয়ার সুযোগ নেই। তিনি বলেন, সংবিধান অনুযায়ী স্পিকারের মাধ্যমে সংসদের চিঠি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারে কমিশন। এ সময় তিনি বলেন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের ভোট দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় কমিশন। আবহাওয়া, সরকারি পরীক্ষা সহ নানা গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করেই স্থানীয় সরকার নির্বাচনের তারিখ দেয়া হবে বলে জানান তিনি। উনি পদত্যাগ করেন নাই, ওনাকে এক্সপেল করছে। এক্সপানশন পদত্যাগের মধ্যে আসে কিনা এটা একটা বিশ্লেষণের বিষয়, কন্ট্রোভার্সিয়াল একটা বিষয়। যদি এই ধরনের কিছু আমাদের কাছে আসে তাহলে তখন আমরা এটার উপর আমাদের নির্বাচন কমিশন তার সিদ্ধান্ত জানাবে, এবং সেই জিনিসটা আসতে হবে পার্লামেন্ট থেকে। কোনো পার্টির মধ্যে থাকলে আমার যতদূর মনে পড়ে, আমি যতদূর বুঝি, নির্বাচন কমিশনের এর উপর খুব একটা করণীয় নেই। বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যায় অভিযুক্ত আসামি মোজাফফর হোসেনকে তোলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তাকে গ্রেফতার দেখানো হবে আজ। ট্রাইব্যুনাল 2-এর বিচারিক প্যানেলে তার শুনানি হবে। মোজাফফরের বিরুদ্ধে বিগত 16 বছরে বিভিন্ন মানবতা বিরোধী অপরাধে অভিযোগে তদন্ত করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করবে প্রসিকিউশন, পরে জিজ্ঞাসাবাদের অনুমতিও চাইতে পারে। সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে বিগত 16 বছর যোগাযোগ রেখে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করেছেন বলে অভিযোগ আনা হয়েছে মোজাফফরের বিরুদ্ধে। চাঁদাবাজি বন্ধ না হলে সরকার বিপদে পড়বে। প্রয়োজনে চাঁদাবাজি দুর্নীতির সাথে যুক্ত প্রভাবশালী নেতাকেও দল থেকে ছুঁড়ে ফেলতে হবে বলে সরকারকে সতর্ক করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। যমুনা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি প্রত্যাশা করেন, মেগা প্রকল্পে বালিশকাণ্ডের মতো ঘটনা ঘটবে না। এদিকে সরকার দলীয় হুইপ জানিয়েছেন, চাঁদাবাজি বন্ধে মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। অবশ্য বিরোধী দলের অভিযোগ, মুখে বন্ধের কথা বললেও চাঁদাবাজিতে সরকারের নীরব সমর্থন রয়েছে। দীর্ঘ প্রায় 17 বছর পর নিরঙ্কুশ বিজয়ে সরকার গঠন করেছে বিএনপি। সরকার প্রধান নানা ক্ষেত্রে ব্যতিক্রমী ও জনবান্ধব উদ্যোগ গ্রহণ করেছেন। তবে চাঁদাবাজির মতো ঘটনা এই ক্ষেত্রে সরকারের সুনাম ক্ষুণ্ণ করছে।
রাজধানী থেকে তৃণমূলে বিএনপির অনেক নেতার বিরুদ্ধে উঠেছে চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ। চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ ৩ আসনের এমপি পুত্র ও জেলা যুবদলের জ্যেষ্ঠ আহ্বায়ক সজীব আটক হলেও মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয় তাকে। ফুটপাত দখল করে চাঁদা নিয়ে লোকদেরকে রাস্তার মধ্যে বসায় দেওয়া হয়েছে। এর বাইরেও যারা নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা করেন তাদেরকেও চাঁদা দিয়েই ব্যবসা করতে। চাঁদাবাজি নিয়ে তর্ক বিতর্ক উত্তপ্ত রাজনীতির মাঠ সংসদ। চাঁদাবাজি বন্ধ না হলে সরকার বিপদে পড়বে, জনগণের বিরুদ্ধে গিয়ে কোনো সরকার টিকতে পারবে না বলে মনে করেন জাতীয় সংসদের স্পিকার। প্রত্যাশা করেন মেগা দুর্নীতি বন্ধে সরকার সতর্ক থাকবে। সীমার বাইরে চলে গেলে কিন্তু তখন আর সেটাকে কন্ট্রোল করা যাবে না। বিএনপি সরকারকে যদি ভালোভাবে সময় পার করতে হয় 5 বছর, চাঁদাবাদীকে কঠোর হস্তে তা দমন করতে হবে। এতে যদি দলের কোনো ডাকসাইটে নেতা থাকেন তাকেও ছুঁড়ে ফেলতে হবে। প্রাইম মিনিস্টার এবং সংসদ নেতা তিনি এটা উপলব্ধি করেন, তাকে একটু সময় দেন, আমার মনে হয় তিনি চাঁদাবাজি বন্ধের ব্যাপারে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। বালিশ কাণ্ড আর এইসব কাণ্ড হয়েছে, এগুলো এখন আর সম্ভব না। ব্যাপারটা শেখ হাসিনার পরিণতি, এটা সকলের জন্য একটা শিক্ষা। চাঁদাবাজিকে সামাজিক ও রাষ্ট্রীয় ব্যাধি বলে মন্তব্য করেছেন সরকার দলীয় হুইপ। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এক্ষেত্রে ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে দাবি তার। তবে বিরোধী দল বলছে চাঁদাবাজিতে সরকারের নীরব সমর্থন আছে। একজন এমপির পুত্র চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার হয়েছিল, এরপরে ডিবি বসে একদিন রাখার পর মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এর দ্বারা কে বোঝা যায় চাঁদাবাজির বিরুদ্ধে সরকার বলতেছে, কিন্তু চাঁদাবাজি বন্ধ হচ্ছে না কেন? তাহলে কি সরকার ব্যর্থ, না চাঁদাবাজির ব্যাপারে সরকারের একটা মৌন সমর্থন আছে? দুটার একটা তো হইতে হবে, এটা সরকারকেই পরিষ্কার করতে হবে। এটা সহনীয় পর্যায়ে আনার জন্য বন্ধ পৃথিবী থেকে করতে হবে না। বাংলাদেশের এই কালচার সহনীয় বা জনগণ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য আমাদের সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী কঠিনভাবে এটা চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। আইন প্রণয়ন প্রক্রিয়ায় তাড়াহুড়োর অভিযোগ করেন বিরোধী দলের নেতা, যদিও অভিযোগ অস্বীকার করছেন সরকারি দলের হুইপ। তাদের সাথে আলোচনার সাপেক্ষে কিন্তু করা হচ্ছে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। বৃষ্টি আর উজানের ঢল কমে আসায় তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে। জালিয়া পয়েন্টে বিপদসীমার 21 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর পানি। এতে নীলফামারী ও রংপুরের নিম্নাঞ্চল থেকে নেমেছে বানের জল। তবে পানি কমা বৃদ্ধির কারণে তিস্তার বিভিন্ন পয়েন্টে শুরু হয়েছে তীব্র ভাঙন। নদীতে বিলীনের হুমকিতে বাড়িঘর, হাটবাজার সহ অনেক স্থাপনা, তীর রক্ষা বাঁধেও দেখা দিয়েছে ফাটল। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন সংস্কার না করায় বিভিন্ন স্থানে ঝুঁকির মুখে রয়েছে বাঁধ। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি পাড়ের বাসিন্দাদের। এলাকায় প্রায় এই ধরনের অনেক লোকই এই এলাকার সমস্ত লোকরাই 2-3 বার করে বাড়ি ভাঙছে। প্রতি বর্ষাকালে যে আমাদের গ্রামে ক্ষয়ক্ষতি হয়ে পড়ে, খুবই কষ্টকর হয়ে পড়ে, চলাফেরা ফসলের ক্ষেত নষ্ট হয়ে যায়। মোবাইল ফোন সেবায় এবার 2G বন্ধের পরিকল্পনা করা হচ্ছে। 2029 সালের পর লক্ষ্য বাস্তবায়নে হাঁটতে চায় সরকার। এরই মধ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোকে নিয়ে বৈঠক করেছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এই প্রযুক্তি বন্ধের পর আর সচল থাকবে না কম দামের বাটন ফোনগুলো। ডেটার ব্যবহার বৃদ্ধি, তরঙ্গের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত এবং স্মার্টফোনের ব্যবহার বাড়াতে 2G বন্ধের এই প্রস্তুতি। তবে মাত্র 3 বছরের মধ্যে সীমিত আয়ের মানুষের হাতে থাকা বাটন ফোন বন্ধের পরিকল্পনাকে আগ্রাসী পদক্ষেপ হিসেবে দেখছেন হ্যান্ডসেট নির্মাতারা। ডিজিটাল ইকোনমির শতভাগ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে 2029 সালের মধ্যে 2G প্রযুক্তি বন্ধের পরিকল্পনা করা হচ্ছে। অর্থাৎ এই প্রযুক্তি বন্ধের পরই অচল হয়ে পড়বে বার ফোন বা কম দামের বোতাম টেপা ফোনগুলো। এরপর 4G এবং 5G প্রযুক্তির মাধ্যমে কেবলমাত্র ফিচার ফোন এবং স্মার্টফোনেই ভয়েস ও ইন্টারনেট সেবা মিলবে। অর্থাৎ কথা বলার জন্য কম দামের বার ফোনগুলো আর থাকবে না। 2029 সালের মধ্যে 3G প্রযুক্তির মতো 2G প্রযুক্তিও চিরতরে বন্ধের প্রস্তুতি নিচ্ছে মোবাইল অপারেটররা। যে নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কের 50%, নিয়ারলি 50% এখনও আপনার এমটি, মানে ইউজ হচ্ছে না। সরকারের যে প্ল্যান এবং স্ট্র্যাটেজি আছে 2029 সালে 2G সানসেট করার, আমাদেরকে সেখানেই থাকা উচিত, সেই এইম নিয়ে এগিয়ে যাওয়া উচিত। 2029-এ গিয়ে হয়তো আমরা এটা রিভিউ করে দেখতে পারি যে কতটুকু আমরা অ্যাচিভ করেছি। দেশের 2G নেটওয়ার্কে এখনও 45% বারফোন চালু আছে। প্রতি বছর মাত্র 5% গ্রাহক বারফোন ত্যাগ করে স্মার্টফোনে ঝুঁকছে। মাত্র 3 বছরের মধ্যে 2G বন্ধের পরিকল্পনাকে আগ্রাসী পদক্ষেপ হিসেবে দেখছেন হ্যান্ডসেট নির্মাতারা। 29-কে আমরা অ্যাগ্রেসিভ বলছি, 30-কে মডারেট বলছি,
31 না 32 একটা ছিল, এটাকে আমরা কনজারভেটিভ বলছি। তো আমাদের বাংলাদেশের ইকোনমিক অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের অ্যাগ্রেসিভ মডেলিতে গেলে আমাদের ইন্ডাস্ট্রি কেউ না কেউ সাফার করবে, আইদার কাস্টমার সাফার করবে অথবা আমরা ইন্ডাস্ট্রি সাফার করব অথবা ওই গ্রে চ্যানেল ফুলে ফেঁপে উঠবে, মানে কেউ না কেউ গ্রসলি ইম্প্যাক্টেড হবে। 2G বন্ধের আগে স্মার্টফোনের দাম সাশ্রয়ী করার উদ্যোগ নেওয়ার পরামর্শ প্রযুক্তিবিদদের। 2G শাটডাউন হয়ে যাওয়ার সাথে সাথে এই ফোনগুলো অকার্যকর হয়ে যাবে। স্মার্টফোনের পেনিট্রেশন বাড়ানোর ক্ষেত্রে সরকারের আরও বেশি প্রণোদনা দেওয়ার একটা বিষয় আছে। সেইটা হ্যান্ডফোন যারা প্রস্তুতকারক তাদের মাধ্যমে হতে পারে, অপারেটররা হতে পারে, ব্যাংক হতে পারে। সেটের উচ্চ মূল্য এবং গ্রাহকের ব্যবহার সুবিধা বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে 2G বন্ধের পরামর্শ হ্যান্ডসেট নির্মাতাদের। 2-3 বছরের মধ্যে যদি অপারেটরগুলো 4G ফিচার ফোন নিয়ে যদি বান্ডেলিং করে, ইন্টারনেট, ভোল্টি, বিভিন্ন কিছু যদি বান্ডেলিং প্যাকেজ করে, তাহলে যেটা হয় যে কাস্টমারের হাতে এই 2-3 বছরে অনেক সেট 2G রিপ্লেস হয়ে 4G ফিচার ফোনে যাবে উইথ মিনিমাম কস্ট, কারণ স্মার্টফোনের দাম তো অনেক বেশি। বর্তমানে 2G প্রযুক্তিতে প্রায় 5 কোটি বারফোন চালু আছে, আর 4G এবং সীমিত পরিসরে 5G প্রযুক্তিতে চালু আছে 6 কোটি স্মার্টফোন। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। সিলেটে বিজিবি ও র্যাবের যৌথ অভিযানে প্রায় 3 কোটি টাকার ভারতীয় চোরাচালান জব্দ করা হয়েছে। গত রাতে গোপালগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ এলাকায় এই অভিযান পরিচালিত হয়। 52 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আতাউর রহমান সুজন জানান, সীমান্তের চোরাচালান প্রতিরোধে চলমান অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। এ সময় টহল দল একটি সন্দেহজনক কাভার্ড ভ্যানকে থামানোর সংকেত দিলে চালক ও তার সহকারীরা গাড়ি রেখে পালিয়ে যায়। পরে কাভার্ড ভ্যানটি তল্লাশি চালিয়ে অবৈধ ভারতীয় ঔষধ, শাড়ি ও বিভিন্ন প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়। হরমুজ প্রণালী বন্ধ থাকায় ইউরিয়া সারের দাম বৃদ্ধির পাশাপাশি গুরুতর সার সংকটের মধ্যে পড়বে বাংলাদেশ। খাদ্য উৎপাদনে দেখা দিবে চরম ঝুঁকি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি বা WFP। রিপোর্টে বলা হয়, বাংলাদেশ ইউরিয়া সারের প্রায় 80% আমদানির জন্য সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের ওপর নির্ভরশীল। এখন দেশে যে পরিমাণ সার মজুদ আছে তা দিয়ে অক্টোবর পর্যন্ত চলা সম্ভব। সংস্থাটি আরও জানায়, বর্তমানে বাজারে ইউরিয়া সারের দাম প্রায় 50% বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি গ্যাসের ঘাটতির কারণে বাংলাদেশের 5টি রাষ্ট্রীয় মালিকানাধীন ইউরিয়া সার কারখানার মধ্যে উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়েছে 3টি। WFP বলছে, এই চলমান সংকটের কারণে আনুমানিক 1,81,00,000 মানুষ তীব্র খাদ্য সংকটের শিকার হতে পারে। নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিমকে অ্যাডমিরাল পদমর্যাদার র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ছিল অনুষ্ঠান। সেখানে র্যাঙ্ক ব্যাজ পরানো হয়। এ সময় নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর AKM শামসুল ইসলাম, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন সহ আরও অনেকে। ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম 1987 সালের 1 জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন। প্রায় 40 বছরের কর্মজীবনে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ নৌবাহিনী পদক, নৌ পারদর্শিতা পদক, জাতীয় শুদ্ধাচার পুরস্কার সহ বিভিন্ন পদক ও সম্মাননায় ভূষিত হয়েছেন। ময়মনসিংহে এক যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে সদর উপজেলার আম্বিকাগঞ্জ কলেজ মাঠের পূর্ব পাশ থেকে প্রথমে যুবকের মাথা উদ্ধার হয়। পরে রাতে একই স্থান থেকে মাটি চাপা অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সোহেল মিয়া পরাণগঞ্জ এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, গত 16 জুলাই বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন সোহেল। এরপর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি পরিবারের সদস্যরা। সোহেলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি স্বজনদের। এ ঘটনায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে কাজ করছে পুলিশ। যশোর শহরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রাতে বারান্দিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে শরীফুল ইসলাম জিতুকে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। 999-এ খবর পেয়ে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে মৃত্যু হয় তার। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহত জিতুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি প্রাইভেট কারের সাথে ইজি বাইকের ধাক্কা লাগায় সেই ইজি বাইকের চালককে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে। বুধবার রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের রাইহান সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে। নিহত রফিক সিদ্ধিরগঞ্জের সিআই খোলা এলাকায় বসবাস করতেন। স্বজনদের অভিযোগ, রাতে সিদ্ধিরগঞ্জের ওই সিএনজি পাম্পের সামনে দিয়ে যাওয়ার সময় একটি প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগে ইজি বাইকটির। এরই জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে রফিককে মারধর করে প্রাইভেট কার চালক নাদিম। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিলে চিকিৎসক রফিককে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পর খবর পেয়ে অভিযুক্ত গাড়ি চালক নাদিমকে পুলিশে দেয় শিমরাইল এলাকার রেন্ট কার মালিক সমিতির সদস্যরা। মৌলভীবাজারের কমলগঞ্জে বন বিভাগের উচ্ছেদ অভিযানে কেটে ফেলা হয়েছে প্রায় 1200 ফলদ, কমলা ও মাল্টা গাছ। ক্ষতিগ্রস্ত কৃষকের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাগান করতে বন বিভাগের কিছু কর্মকর্তাকে নিয়মিত অর্থ দিতেন তিনি। এবার অতিরিক্ত টাকা না দিতে পারায় বাগান উচ্ছেদ করা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে বন বিভাগ বলছে, সরকারি বনভূমি দখলমুক্ত করতেই আইন অনুযায়ী অভিযান চালানো হয়েছে। সরকার বীজ দিচ্ছে, বলছে যে আপনারা গাছ লাগান, দেশ বাঁচান। স্যার এই দেশটার কি পরিণতি এটাই? তাদেরকে সামান্য ছাতা না দেওয়ার কারণে স্যার আমার এত বছরের কষ্ট, এত টাকার খরচ করে বাগান আমার এই দেখেন স্যার কি করছে, মাটির সাথে মিশিয়ে দিছে। এভাবে অভিযোগ করছিলেন কৃষক আলী মোল্লা। তিলে তিলে 8 বছরে গড়ে তোলা কমলা ও মাল্টা বাগান, ফলে ভরা গাছগুলোই ছিল পরিবারের একমাত্র স্বপ্ন আর জীবিকার ভরসা। কিন্তু একদিনের উচ্ছেদ অভিযানে সেই বাগান পরিণত হয়েছে বিরান ভূমিতে। রাস্তা নামাই দিছে স্যার, দেখেন আমি আজকে হাজার হাজার টাকা দিইনি এই বাগানটার ফলটা ছাড়া যদি আমি 2 মাস পরে বিক্রি করতাম, তাইলে না হলে আমি 1 থেকে 1.5 কোটি টাকার ফল বিক্রি করতে পারতাম স্যার। এখানে আমি চাঁদা না দেয় কেটে ফেলা হয়েছে কৃষকের 1200 ফলন্ত কমলা ও মাল্টা গাছ। বন বিভাগের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন ভুক্তভোগী কৃষক আলী মোল্লা ও তার পরিবার। কাণ্ড তার তাণ্ডব চালাইছে স্যার, হলো প্রীতম বড়ুয়া আর হলো অর্জুন কান্তি দস্তিদার। তারা আমার নিজে আমার বাড়িতে আসছে টাকা দেন, আমি টাকা দিই নাই। আমার কাছে 5 লাখ টাকা দাবি করছে সাদা। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বাসিন্দা আলী মোল্লা বন বিভাগকে নিয়মিত মাসোহারা দিয়ে 5 একর জমিতে চাষাবাদ করে আসছিলেন। কৃষকের অভিযোগ, মাসোহারা বাবদ বন কর্মকর্তা এবার প্রায় 5 লাখ টাকা চাঁদা দাবি করেন। সেই টাকা দিতে অপারগতা প্রকাশ করায় প্রশাসনের উপস্থিতিতে উচ্ছেদ অভিযানের নামে কেটে ফেলা হয় কমলা ও মাল্টা গাছ। কোনো নোটিশ নেই, কোনো কিছু নেই। 3টা মাস সময় দিলে আমরা চারা বিক্রি করতাম, কমলার চারাগুলো বিক্রি করতাম, ফল বিক্রি করতাম, আনারসের চারা বিক্রি করতাম, এই যে টমেটো চারাগুলাও যে আমরা উঠে বিক্রি করতে পারতাম। আমাদের একটু টাইম কেন দিল না? এত অমানবিক কেন এই শিক্ষিত মানুষগুলো? 3 মাসের কিংবা 4 মাসের সময় দিতে বলে তুমি কাঁচা উদ্ধার করো, আমরা এই সরকারি বাগান করবো কিবা একটা করবো, কি কেন আমরা হয়েছে না? অমনি ওটা ছড়িয়ে তারা খাটিয়ে লাগলো, পশুর মতো কাজ করে গেছে। এই যে কাণ্ডব লীলা এই বাগানে চালাই, হাটটা তো 5 বছর আগে হাটলায় না, লাগায় গেলেও হাটলায় না, কখন হাটও। তবে চাঁদা দাবি বা প্রতিহিংসাবশত গাছ কাটার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে বন বিভাগ। তাদের দাবি, জমিটি সরকারি বনভূমি এবং দীর্ঘদিন ধরে অবৈধ দখলে ছিল, তাই আইন অনুযায়ী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। যেহেতু এটা সংরক্ষিত বনভূমি, বনভূমির মধ্যে বনের গাছগুলোই থাকবে। এখানে কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে, কোনো চাষাবাদ বাণিজ্যিক উদ্দেশ্যে, কোনো ফিশারিজ এই ধরনের অ্যালাউড না। এই ধরনের সম্পূর্ণ বেআইনি কার্যক্রম আমরা সেজন্য এগুলো বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে উচ্ছেদ করেছি। এদিকে এনজিও থেকে প্রায় 20 লাখ টাকা ঋণ নিয়ে গড়ে তুলেছেন এই বাগান। কয়েক মাস পর ফল বিক্রি করে সেই ঋণ পরিশোধের পরিকল্পনা ছিল, কিন্তু বাগান ধ্বংস হয়ে যাওয়ায় এখন ঋণের কিস্তি পরিশোধ এবং সংসার চালানো দুই নিয়েই দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারটির। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। খেলার খবর, বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা। বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন আর ফ্রান্সের সর্বোচ্চ 3 ফুটবলার আছেন একাদশে। মেসি সহ আর্জেন্টিনার 2 জন জায়গা পেয়েছেন বেস্ট 11-এ। বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা ফিফার সমর্থকদের ভোটে নির্বাচিত এই একাদশের ফরমেশন করা হয়েছে 4-3-3। একাদশের নম্বর 9 নির্বাচিত হয়েছেন আর্লিং হল্যান্ড। 2 উইঙ্গার হিসেবে আছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। 3 মিডফিল্ডের সেন্টারে গোল্ডেন বল জয়ী রদ্রি, আর তার রাইটে মাইকেল ওলিসে, আর লেফটে সাইডের জায়গায় আছেন জুড বেলিংহ্যাম। 4 জনের ব্যাক লাইনের সেন্টারে আছেন ফ্রান্সের উপামেকানো আর আর্জেন্টিনার লিসান্দ্রো মার্টিনেজ। রাইট ব্যাক হিসেবে আছেন পেদ্রো পোরো, আর লেফট ব্যাকে জায়গা পেয়েছেন আরেক স্প্যানিশ কুকুরেয়া। একাদশে জায়গা পাওয়া খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি 39.6% ভোট পেয়ে গোলরক্ষকের জায়গা পেয়েছেন কেপ ভার্দে অধিনায়ক ভিজিনিয়া।
বিশ্বকাপের পর জমে উঠেছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দলবদল। 3 বছরের চুক্তিতে জার্মানির কোচ হচ্ছেন ইয়র্গেন ক্লপ। ইতালি মরিয়া হয়ে পেতে চায় পেপ গার্দিওলাকে। এদিকে মাইকেল ওলিসেকে পাবার স্বপ্নে বিভোর ফ্লোরেন্তিনো পেরেজ। বিশ্বকাপের সেরা ফুটবলার রদ্রি যোগ দিতে চান রিয়াল মাদ্রিদে, তবে বার্সার আলভেরেজের স্বপ্ন ফিকে হচ্ছে ক্রমশই। বিশ্বকাপ ফুটবল শেষ হতে না হতেই জমে উঠেছে ইউরোপিয়ান ফুটবলের দলবদলের বাজার। যে তালিকায় আছেন ম্যাকাস্টার ফুটবলাররা, আছেন হাই প্রোফাইল কোচও। শুরুতেই শুরু করা যাক কোচ ইস্যুতে। বিশ্বকাপের রাউন্ড অফ 32 থেকে জার্মানির অপ্রত্যাশিত বিদায় নেবার পর থেকেই বাজছিল কোচ নাগেলসম্যানের বিদায় ঘণ্টা। তবে তখন থেকে জার্মান দলের হেড কোচ হবার রেসে ছিলেন কোচ ইয়র্গেন ক্লপ। রেড বুল ফুটবলের প্রধানের পদ ছেড়ে আবারও কোচিং পেশায় ফিরতে যাচ্ছেন এই জার্মান। ট্রান্সফার এক্সপার্ট ফ্যাব্রিজিও রোমানোর মতে 3 বছরের চুক্তি পাকা হয়ে গেছে জার্মান ফুটবল ফেডারেশন ও ক্লপের মধ্যে। এদিকে টানা 3 বিশ্বকাপে জায়গা না পাওয়া ইতালি ফুটবল দল ঘুরে দাঁড়াতে মরিয়া। দেশটির ফুটবল ফেডারেশনের নতুন টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি ইতিমধ্যেই বার্সেলোনা গিয়ে নতুন কোচের দায়িত্ব দেবার প্রস্তাবটা দিয়েছেন পেপ গার্দিওলাকে। গত ক্লাব মৌসুম শেষে সিটির দায়িত্ব ছাড়ার পর পরিবারকে সময় দিতে আপাতত ছুটিতে থাকার কথা বলেছিলেন পেপ। তবে তিনি দায়িত্ব নেবার প্রস্তাবটি এখনও নাকচ করেনি। তাই তো দলবদলের মৌসুমে গার্দিওলার দিকেও থাকবে বাড়তি নজর। টানা 2 মৌসুম শিরোপাহীন থাকার পর এবার আগ্রাসী মনোভাবে দলবদলের মার্কেটে আছে রিয়াল মাদ্রিদ। ইতিমধ্যেই কুকুরেয়া, ডুমফ্রিজ, বার্নার্ডো সিলভা, ইব্রাহিম কোনাটেকে দলে নিয়েছে ক্লাবটি। ক্লাব সভাপতি এবার ফ্রান্সের নতুন সেন্সেশন মাইকেল ওলিসেকে দলে নিতে মরিয়া। তবে বায়ার্ন তাদের তারকাকে ছাড়তে নারাজ। কিন্তু কিলিয়ান এমবাপ্পে তার জাতীয় দল সতীর্থ ওলিসেকে রাজি করাতে পারলে পাল্টে যেতে পারে প্রেক্ষাপট। ওলিসের জন্য 200 মিলিয়ন ইউরোর প্রস্তাব দিতে প্রস্তুত রিয়াল। এছাড়াও সদ্যই বিশ্বকাপ জেতা আর সেরা ফুটবলারের পুরস্কার পাওয়া রদ্রির রিয়াল মাদ্রিদে যোগ দেবার গুঞ্জনটা চড়াও হচ্ছে প্রতিদিনই। বার্সেলোনা আছে দলবদলের বাজারে। লেভানডস্কির বিকল্প হিসেবে আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজকে দলে পাবার স্বপ্নটা তবে কঠিন হয়ে যাচ্ছে বার্সেলোনার জন্য। কেননা হুলিয়ানের ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ এই আর্জেন্টাইনকে বিক্রি করতে অস্বীকৃতি জানিয়েছে। ইংলিশ লিগের ক্লাবগুলো খুব ব্যস্ত দলবদলের বাজারে। আর্সেনাল আছে নতুন উইঙ্গারের খোঁজে, ম্যানচেস্টার ইউনাইটেড খুঁজছে ক্যাসেমিরোর বিকল্প, চেলসিও ভালোভাবে আছে দলবদলের মার্কেটে। আর লিভারপুল কোচ ইরাওলাও সংবাদ সম্মেলনে জানিয়েছেন দল পুনর্গঠনে তারও প্রয়োজন নতুন ফুটবলারের। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস। মেসির ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো। ফ্রি এজেন্ট হওয়ায় ট্রান্সফার ফি ছাড়াই এই ব্রাজিলিয়ানের সার্ভিস পেল মায়ামি। ইন্টার মায়ামি জানিয়েছে রিয়াল মাদ্রিদের হয়ে 5 বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এই ফুটবলারকে আপাতত 2027 মৌসুম পর্যন্ত চুক্তিবদ্ধ করা হয়েছে। তবে চুক্তিটি 2029 সালের জুন পর্যন্ত বাড়ানোর একটি সুযোগ আছে। তবে ক্যাসেমিরোকে মায়ামি দলে ফেরানোর পর পুরনো বিতর্ক মাথাচাড়া দিয়েছে যে তার ডিসকভারি রাইট ছিল লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির কাছে। তবে MLS নিশ্চিত করেছে যে ক্যাসেমিরোর ডিসকভারি প্রায়োরিটি রাইটস সত্ত্ব নিয়ে ইন্টার মায়ামি এবং গ্যালাক্সি একটি সমঝোতায় পৌঁছেছে। তবে লিগ উল্লেখ করেছে অনৈতিক যোগাযোগের তদন্ত শেষ হলেই এই সমঝোতার শর্তাবলী প্রকাশ করা হবে। বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যায় অভিযুক্ত আসামি মুজাফফর হোসেনকে গ্রেফতার দেখানো হয়েছে মানবতা বিরোধী অপরাধের মামলায়। এ বিষয়ে কথা বলছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। সরকারের যদি প্রশ্রয় না থাকে, সংশ্লিষ্টতা না থাকে, তাহলে সরকারের এইসব ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তিনি কি করে সম্পর্ক রাখেন? এখন এর পরিপ্রেক্ষিতে সরকারের সাথে তার ঘনিষ্ঠতা ছিল কিনা বা সম্পর্ক ছিল কিনা এটা আপনারা অনুমান করে নিতে হবে। আমরা মনে করি, আমাদের সন্দেহ হচ্ছে যে তৎকালীন সরকারের সাথে তার সংশ্লিষ্টতা ছিল এবং তার সংশ্লিষ্টতার মধ্য দিয়েই মানবতা বিরোধী অপরাধেও তিনি অংশগ্রহণ করেছেন এবং মাসুদউদ্দিন চৌধুরীর মতো এরকম যে দুষ্কৃতিকারীদের সাথে তার একটা সুসম্পর্ক বজায় রেখেছেন। এক, সেকেন্ডলি হচ্ছে আপনি যেটা বলছেন যে সেখানে আমাদের মিলিটারি লতে কোর্ট মার্শালতে যে বিচারটা হবে সেই বিচারের সাথে আমাদের কিন্তু কোনো সম্পর্ক নাই, কোনো কনফ্লিক্টও নাই। আমাদের ইনভেস্টিগেশনটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধ সম্পর্কিত। তিনি গত 16 বছর যে কর্মকাণ্ডের সাথে সম্পর্কিত সেই অংশটা আমরা ইনভেস্টিগেশন করব। আর তার যে হত্যাকাণ্ডের ঘটনাটা, এটা হচ্ছে 1981 সালের ঘটনা।
সেটার জন্য একমাত্র এখতিয়ার হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর, তারা কোর্ট মার্শালের মাধ্যমে সেই বিচারটা করবেন। সেই বিচার আলাদা, সেই বিচারের কার্যক্রম আলাদা, আমাদের বিচারের কার্যক্রম আলাদা। শুধুমাত্র একটা জায়গায় যে তিনি সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেনাবাহিনীর কাস্টডিতে তিনি থাকবেন, আমাদের যখন প্রয়োজন হবে আমরা শুধু ওখান থেকে এনে জিজ্ঞাসাবাদের স্বার্থে শুধু আমরা ওখান থেকে এনে জিজ্ঞাসাবাদ করব। আন্তর্জাতিক প্রসঙ্গ, দিল্লিতে সরকার বিরোধী বিক্ষোভে ক্রমেই বেড়ে চলছে ছাত্র জনতার ঢল। সময়ের সাথে পাল্লা দিয়ে আরো তীব্রতর হচ্ছে আন্দোলন। ককরোচ জনতা পার্টির ডাকে সাড়া দিয়ে ভারতের বিভিন্ন রাজ্য থেকে বিক্ষোভে অংশ নিচ্ছেন হাজার হাজার শিক্ষার্থী। বুধবার রাতভর রাফি মার্গ, টলস্টয় মার্গ, কর্নার প্রেস সহ যন্তর মন্তরের একাধিক স্থানে অবস্থান ধরে রাখে শিক্ষার্থীরা। পরিস্থিতি বিবেচনায় বিপুল সংখ্যক পুলিশ ও বিশেষ বাহিনী মোতায়েন করে প্রশাসন। এ সময় নিরাপত্তা কর্মীদের সাথে কয়েক দফায় বিচ্ছিন্ন সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। যন্তর মন্তরে ইন্টারনেট সেবা বন্ধ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ তোলে শিক্ষার্থীরা। বুধবার বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার ছাত্রছাত্রী জড়ো হন যন্তর মন্তরে। বিক্ষোভের ছড়ায় অন্তত 7 রাজ্যে। শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয় পার্লামেন্টেও। শিক্ষার্থীদের ওপর বল প্রয়োগ ও পুলিশি হয়রানি বন্ধ হলে অনশন ভাঙতে রাজি ভারতের আলোচিত পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুক। বুধবার হাসপাতাল থেকে দেয়া ভিডিও বার্তায় এ ঘোষণা দিয়েছেন তিনি। আমি সরকারের কাছে অনুরোধ করছি শিক্ষার্থীদের উপর যেন আর কোনোভাবেই বল প্রয়োগ করা না হয়। তাদের বিরুদ্ধে কোনো এফআইআর দায়ের করা থেকেও বিরত থাকতে হবে। তারা আমাকে নিশ্চয়তা দিলে সবার প্রতি সম্মান জানিয়ে আমি আজই আমার অনশন ভাঙব। ভারতে চলমান শিক্ষার্থীদের বিক্ষোভে সমর্থন জানিয়েছেন এক ঝাঁক তারকা। এর মধ্যে সবচেয়ে বড় নাম বলিউডের ভাইজান সালমান খান। প্রকাশ্যে বিক্ষোভে যোগ দিয়ে সংহতি প্রকাশ করেছেন ইমরান খান, হুমা কুরেশি, আয়েশা খান, প্রকাশ রাজের মতো খ্যাতনামা অভিনেতা অভিনেত্রীরা। ভিডিও বার্তাতেও অনেকে পক্ষ নিয়েছেন শিক্ষার্থীদের। এছাড়াও জনপ্রিয় ও পরিচিত বহু সেলিব্রিটি আর ইউটিউবাররাও অংশ নিচ্ছেন শিক্ষার্থীদের আন্দোলনে। সপ্তাহখানেক ধরে দিল্লির যন্তর মন্তরে চলছে শিক্ষার্থীদের বিক্ষোভ। শিক্ষামন্ত্রী পদত্যাগ সহ শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে অবস্থান ধরে রেখেছে ছাত্র জনতা। প্রথম দিকে তেমন সাড়া না থাকলেও ধীরে ধীরে এই আন্দোলনে যুক্ত হতে শুরু করেছেন ভারতের আলোচিত তারকারা। বলিউড তারকাদের নীরবতা ভেঙে শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন সালমান খান। বুধবার রাতে সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে আন্দোলনরত শিক্ষার্থীদের সাহস ও ধৈর্যের প্রশংসা করেন তিনি। আন্দোলনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার আহ্বানও জানান সালমান। এদিকে আন্দোলনের সহিংসতার ঘটনায় বেশিরভাগ বলিউড তারকাদের নীরবতাকে ইঙ্গিত করে মন্তব্য করেন প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহ। সমালোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। আমি আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছি। এটি আমার ভালোবাসার ভারত নয়। আমি মোদীকে গুরুত্বের সাথে নিই না। আমি মোটেও অবাক নই। সে কখনো কথা বলে না, কখনো নিজের দায় স্বীকার করে না, যেন সে ঐশ্বরিক। কিছু কিছু বলিউড তারকা সরাসরি যোগ দিয়েছেন শিক্ষার্থীদের বিক্ষোভে। এর মধ্যে ইমরান খান, প্রকাশ রাজ, শাবানা আজমি, হুমা কুরেশি অন্যতম। আন্দোলনে অংশ নিতে গিয়ে পুলিশের হাতে আটক হন আরেক তরুণ অভিনেত্রী আয়েশা খান। পরে অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়। খ্যাতনামা ইউটিউবার ফিজিক্সওয়ালা সহ আরো কয়েকজন সেলিব্রিটিও যুক্ত হন বিক্ষোভে। ভারতের শিক্ষার্থীরা ইতিহাস তৈরি করেছে। তাদের পুরো শিক্ষা ব্যবস্থার উপর ক্ষোভ। শুধু প্রশ্নভাষের বিষয় নয়, এই বাচ্চাদের লাঠিপেটা করা হয়েছে, পুলিশ মেরেছে, গুন্ডারা মেরেছে। সরকার কেন তাদের সাথে কথা বলে না? এদিকে সশরীরে না পারলেও সোশ্যাল মিডিয়ায় শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন অন্যান্য তারকারা। শিক্ষার্থীদের উপর হওয়া অন্যায়ের বিরুদ্ধে বিচার চেয়ে ইনস্টাগ্রামে পোস্ট দেন গায়িকা নেহা কক্কর। বিক্ষোভকারীদের পক্ষ নিতে দেখা গেছে আরেক আলোচিত ইউটিউবার সময় রেনাকেও। এছাড়াও পঞ্চায়েত খ্যাত অভিনেতা রঘুবীর যাদব দিয়েছেন ভিডিও বার্তা। बेरहमी से बेदर्दी से मारा पीटा गया है। তারকা আর রাজনীতিবিদ ছাড়াও শিক্ষার্থীদের চলমান বিক্ষোভে সামিল হয়েছেন ভারতের বহু মানবাধিকার কর্মী ও অ্যাক্টিভিস্ট। অনিক রহমান, যমুনা নিউজ। ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রশ্ন ফাঁসে জড়িতদের দ্রুত বিচার আদালতে বিচারের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ভারতের প্রধানমন্ত্রী দাবি করেছেন,
অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিতে সরকার দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এরই মধ্যে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। মোদি জানান, শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় বিজেপি সরকারের ধারাবাহিক পদক্ষেপের অংশ হিসেবেই নেওয়া হয়েছে এই উদ্যোগ। বলেন, তার সরকারের কাছে তরুণদের ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। দুপুরের বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী নুসরাত বৃষ্টি। সঙ্গেই থাকুন।